বিহুরে লগন মধুরে লগন আকাশে বাতাসে লাগিল রে চম্পা ফুটিছে চামেলি ফুটিছে তার সুবাসে ময়নায় আমার ভাসিল রে বিহুরে লগন মধুরে লগন আকাশে বাতাসে লাগিল রে চম্পা ফুটিছে চামেলি ফুটিছে তার সুবাসে ময়নায় আমার ভাসিল রে হলুদ বরণ মেখলায় তার যৌবন উছলায় লাল ওড়নার আড়াল দিয়া চক্ষু দুটি চায় হলুদ বরণ মেখলায় তার যৌবন উছলায় লাল ওড়নার আড়াল দিয়া চক্ষু দুটি চায় কোথায় টগর ময়না বুঝি আমায় খুঁজে হায় বসন্তে এই বিহুর লগন উত্তল হয়ে যায় বিহুরে লগন মধুরে লগন আকাশে বাতাসে লাগিল রে নাচিতে নাচিতে তার ভোলা যৌবন বিহুর সাজে সবার মাঝে আসিল রে তাহার নাচ দেখি আমার অঙ্গের অবস্থায় ঢোলের কাঠি দুহাত থেকে আপনি খুশি যায় তাহার নাচ দেখি আমার অঙ্গের অবস্থায় ঢোলের কাঠি দুহাত থেকে আপনি খুশি যায় জগৎ জুড়ে বিহুর পরব খুশি যে ছড়ায় বসন্তে এই বিহুর লগন উত্তাল হয়ে যায় বিহুরে লগন মধুরে লগন আকাশে বাতাসে লাগিল রে চম্পা ফুটিছে চামেলি ফুটিছে তার সুবাসে ময়নায় আমার ভাসিল রে বিহুরে লগন মধুরে লগন আকাশে বাতাসে লাগিল রে নাচিতে নাচিতে তার ভরা যৌবন বিহুর সাজে সবার মাঝে আসিল রে বিহুর সাজে সবার মাঝে আসিল রে বিহুর সাজে সবার মাঝে আসিল রে বিহুর সাজে হাততালি। খুব সুন্দর পারফরমেন্স। এবারে দ্বিতীয় শ্রেণীর কবিতা শুরু হবে। তার আগে আমাদের চাইল্ড কেয়ার একাডেমির প্রাক্তন ছাত্র মুসাইদ আলম ও নাসিব ইকবাল, তোমরা মঞ্চে চলে এসো। আজকে বর্তমান ছাত্র নাসিব ইকবাল, প্রাক্তন ছাত্র মুসাইদ আলম। কিছুক্ষণের জন্য আজকে এই দিনটিকে আমরা শিক্ষক দিবস হিসেবে ধরে নিলাম কাল্পনিকভাবে, এবং সেইভাবেই মুসাইদ আলম দু চারটি কথা বলবেন। আসসালামু আলাইকুম। আমি মুসাইদ আলম, এই স্কুলের একজন প্রাক্তন স্টুডেন্ট। আজকে মঞ্চে ফিরে এসে সত্যি খুবই আনন্দ হচ্ছে। এই প্রতিষ্ঠান আমাদের শুধু পড়ালেখাই শেখায়নি, শিখিয়েছে ভালো মানুষ হতে, পরিশ্রম করতে এবং স্বপ্ন দেখতে। শিক্ষক শিক্ষিকাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। তাদের পরামর্শ এবং ভালোবাসায় আমাদের পথ দেখিয়েছে। আজ চাইল্ড কেয়ার একাডেমির সকল শিক্ষার্থীদের বলতে চাই, তোমরা আরো পড়াশোনা করো এবং আরো এগিয়ে যাও। তোমাদের বাবা মা এবং স্কুলের নাম উজ্জ্বল করো। এটুকু কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মুসাইদ আলম। নাসিব ইকবাল। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সম্মানীয় সভাপতি, শিক্ষক শিক্ষিকা, আগত অতিথিবৃন্দ ও ছাত্রছাত্রীরা, আজকের এই সুন্দর দিনে সবাইকে আমি জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজ 5ই সেপ্টেম্বর মহান শিক্ষক
খুব সুন্দর হয়েছে, বাহ। ছোট্ট বাচ্চাটি অনেক কিছু আমাদের শিখিয়ে গেল, তার জন্য ধন্যবাদ। এবারে আমরা আরো একটি খুব সংক্ষিপ্ত বক্তব্য শুনে নেব। রাজারামপুর উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী শিক্ষক মাননীয় অলিউল্লাহ মহাশয়, ওনাকে মাইক্রোফোনের কাছে আহ্বান জানাচ্ছি, দু চারটি কথা বলতে। বলা ভালো, মুশাহিদ আলম যে ছাত্রটি, সে আমার কাছে পড়ে, তাকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে তোমার বেস্ট এখন পর্যন্ত শিক্ষককে, সে উত্তর দিয়েছিল তার পিতা মোহাম্মদ মাহফুজুর রহমান। এটা কিন্তু একটা খুব ভালো দিক যে জন্মের পর থেকেই মা হচ্ছে প্রথম শিক্ষক, আবার এখন পর্যন্ত দ্বিতীয় শিক্ষক বা আবারও প্রথম শিক্ষক তার বাবা। এর জন্য একটা হাততালি হোক। সম্মানীয় সভাপতি, উপস্থিত অভিভাবক অভিভাবিকা বৃন্দ এবং মঞ্চের সামনে উপবিষ্ট ছোট ছোট শিশু কচিকাচারা, সকলকে এই পড়ন্ত বিকালের বৈকালিক শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকে চাইল্ড কেয়ার একাডেমি এই শিশু শিক্ষা নিকেতনের বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানে আমি যোগদান করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। ছোট ছোট শিশুরা, তোমরা যে বিদ্যালয়ে পাঠরত, এই বিদ্যালয়ের নাম বলতে পারবে তো? কি? চাইল্ড কেয়ার একাডেমি। খুব শুদ্ধভাবে বিদ্যালয়ের নাম বলতে পারাটা একটা প্রথম পরিচয় বিদ্যালয়ের ক্ষেত্রে, এবং সেটাও শেখানো দরকার এবং শেখা দরকার। অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে ছোট ছোট শিশুরা নিজের বিদ্যালয়ের নাম একটু একটু ভুল বলে, ভুলটাও শেখার অঙ্গ, কিন্তু সঠিকটা শিক্ষার ক্ষেত্রে সহায়ক। তো যাই হোক, চাইল্ড কেয়ার একাডেমি কথাটা ইংরেজি হলেও তার বাংলা সাইফুল ইসলাম সাহেব বলেছেন শিশুদের যত্ন নেওয়ার একটা পীঠস্থান, শিক্ষাস্থান, ইনস্টিটিউশন। এই কেয়ার, যত্ন, এই যত্ন কথাটার ব্যাখ্যা যদি দেওয়া যায় তাহলে পুরো 1 ঘন্টা 2 ঘন্টার ক্লাসও যথেষ্ট নয়। এই যত্ন, পরিচর্যা, এটা অনেক বিস্তারিত একটা শব্দ, এর এক্সপ্লানেশন অনেক ব্যাখ্যাবহ, সময় সাপেক্ষ। ততটা গভীর গুরুতত্ত্বে আমি যাব না। তবে বর্তমানের শিক্ষা ব্যবস্থা এই কেয়ার কেন্দ্রিক, পরিচর্যা কেন্দ্রিক। পরিচর্যাটা কেমন হবে? বিশেষ করে শিক্ষক শিক্ষিকাদের প্রতি আমি আহ্বান জানাচ্ছি, এই শিক্ষাটা হবে শিক্ষার্থী কেন্দ্রিক। বর্তমানে শিক্ষা ব্যবস্থা বলা হচ্ছে যে শিখবে ছেলেমেয়েরা তাদের দিক থেকে, অর্থাৎ একটা ক্লাসরুম সিচুয়েশন কার হোল্ডে থাকবে, কার নিয়ন্ত্রণে থাকবে? শিক্ষার্থীরা সেখানে বলবে বেশি, এবং যিনি শিক্ষক শিক্ষিকা আছেন ওই ক্লাসে তিনি কম বলবেন, তাদেরকে বলতে উৎসাহিত বোধ করবেন। স্টুডেন্ট সেন্ট্রিক এডুকেশন সিস্টেম, টিচার সেন্ট্রিক নয়। অর্থাৎ শুধুমাত্র শিক্ষক পুঁথিগত বিদ্যা নিজে লেসন প্ল্যানিং করে ক্লাসে গিয়ে বলবেন, আর নীরব দর্শকের মতো ছাত্রছাত্রীরা সেটা শুনবে এবং শিক্ষা অর্জন করবে। এই গুরু শিষ্য পরম্পরার যে শিক্ষা ব্যবস্থা, এটা এখন অনেকটা সেকেলে এবং অপ্রাতিষ্ঠানিক। তাই বর্তমানে আমাদের এই শিক্ষা ব্যবস্থা থেকে, এই পাঠ্যক্রমের জ্ঞান থেকে আমাদেরকে খুব সচেষ্টভাবে স্টুডেন্ট সেন্ট্রিক এডুকেশন, লার্নার সেন্ট্রিক এডুকেশন,
এই জিনিসটাকে বাস্তবায়িত করতে হবে। কারণ আজকে শিশু মনস্তত্ত্ব অনেক কঠিন। যত দিন যাচ্ছে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট ঘটছে এবং তার দরুন শিশু মনস্তত্ত্ব আরো জটিল হচ্ছে এবং এখনকার শিশুরা আজ থেকে 20-25 বছর আগের শিশু, এদের মন মানসিকতা বিস্তর ফারাক। আজকের শিশু প্রথম থেকে এত সুনিপুণ সূক্ষ্ম ক্ষুরধার মানসিকতা নিয়ে জন্মগ্রহণ করছে যে তার কাছে আমরা 2 বছরের জন্য যদি বড় হই, 5 বছর 10 বছরের জন্য যদি বড় হই, তাহলে অনেকটা সেকেলে হয়ে যাচ্ছি। আজকের দিনে যে বললাম টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, সেটা যেন আজকের শিশুদের জন্যই নির্মিত হচ্ছে। আজকে দেখবে যে মোবাইল যে সফটওয়্যার সিস্টেমগুলো রয়েছে সেগুলো আমরা অনেক ক্ষেত্রে বুঝতে অক্ষম হচ্ছি বা অনেক ক্ষেত্রে দেরিতে বুঝছি, কিন্তু আজকের শিশুরা অনেক স্বল্পতম প্রয়াসে এবং সময়ে তারা শিখে ফেলছে যে জিনিসগুলো আমরা পারি না। অনেক শিক্ষা অর্জন করেছি আমরা, অনেক বড় অনেক অভিজ্ঞতার ভান্ডার নিয়ে বসে আছি, কিন্তু একটা শিশুর কাছে শিখতে হচ্ছে। এখান থেকে বোঝা যায় যে একটা শিশু মনস্তত্ত্ব অনেক গভীরতায় পৌঁছে গেছে, যার জন্য ওই মনস্তত্ত্বকে গুরুত্ব দিয়ে একটা শিশুকে স্কুলে পরিচর্যা করতে হবে তার মননশীলতার উপর ভিত্তি করে। সে কেমন ভাবে শিখতে চাইছে এই বিষয়টা আগে ভিত্তি করে আমাদেরকে তাদেরকে পাঠদান করতে হবে। শুধুমাত্র আমি ঘুরে উড়ে গেলাম, কে শুনলো না, এইটা নিয়ে কিন্তু ক্লাসরুম সিচুয়েশন এখনকার নয়। আমি বলি ক্লাসরুমে শুধুমাত্র শিক্ষা অর্জন একটা শিশু করতে আসে না। বিদ্যালয়ে আসার অর্থ শুধু পড়াশোনা করতে আসা নয়। আমি আমার শিক্ষকতার জীবনে প্রায়শই এই কথাটা বলি, আমি স্কুলে বলি, ক্লাসরুমে বলি যে তোমরা অন্তত স্কুলটা এসো। স্কুলে আসা মানে পড়াশোনা করতে হবে এমন বাধ্যবাধকতা নেই অনেক ক্ষেত্রে, বিশেষ করে শিশুদের ক্ষেত্রে। চাইল্ড কেয়ার একাডেমির যারা বা এই ধরনের প্রাথমিক শিক্ষক, এই প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী, তাদের ক্ষেত্রে এই জিনিসটা আরো বেশি কার্যকরী যে শুধুমাত্র শিখতে আসে না। একটা শিশু মায়ের গর্ভ থেকে জন্ম লাভ করার পরে সে তার মাকে চেনে, বাবাকে চেনে, তার পরিবারের সদস্যদেরকে চেনে এবং তারপরে চেনে পরিবারের লোকজনকে এবং সেই সন্নিহিত পাড়াকে। তারপরে স্কুলে যখন সে পদার্পণ করে তখন স্কুলের পরিস্থিতি, স্কুলের সুশৃঙ্খলতা, স্কুলের পরিবেশ পরিস্থিতি সবকিছু সে আস্তে আস্তে বুঝতে শেখে। তাই শিক্ষার অন্যতম একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে সামাজিকীকরণ, সোশ্যালাইজেশন। এই সোশ্যালাইজেশন প্রসেস একটা, এটা বিশেষ কোনো শিক্ষাক্রম নয়, পাঠ্যক্রম নয়, এটা একটা প্রসেস। মানুষকে বড় হতে গেলে সমাজ নীতি, চালচলন, দৃষ্টিভঙ্গি, অবজারভেশনাল পাওয়ার এগুলো গড়ে তুলতে হয়, তবে একজন পরিপূর্ণ সম্পূর্ণ কমপ্লিট মানুষ হিসাবে নিজেকে তুলে ধরতে পারে। অনেক কথা হয়েছে এই মঞ্চে, আরো বলার অবকাশ রয়েছে। শিশু মনস্তত্ত্ব নিয়েও অনেক কিছু বলা যায়। তাই আমি যে দিকটার প্রতি দৃষ্টি আকর্ষণ করতে চাইছি যে শিশুদেরকে শুধু পাঠ্যক্রমে শিক্ষা, এই শিক্ষাটা দিলে চলবে না। পুঁথিগত শিক্ষা, সেই শিক্ষা দিলে চলবে না। আমরা যারা শিক্ষক শিক্ষিকা রয়েছি তাদেরকে একটা শিশু মনস্তত্ত্বকে ভালো করে ট্রিট করে, রিড করে, তারপরে সেই নিরিখে আমি তাদেরকে পাঠদান করব। হতে পারে 1 দিন, 2 দিন, 3 দিন, একটা সপ্তাহের 4-5টা দিনও চলে যেতে পারে একটা শিশুকে শুধুমাত্র স্কুলের পরিবেশে খাপ খাইয়ে নেওয়ার জন্য। ওখানে পড়াশোনাটা জরুরি নয়, ওখানে তার খাপ খাইয়ে নেওয়া, সামাজিকীকরণ, স্কুলের পরিমণ্ডলটাকে বোঝানো তার দায়িত্ব। তাই একটা শিশু মায়ের কোল থেকে সরাসরি আসছে স্কুলের আঁচলের তলে, সেই বিষয়টাকে ভাবনায় রেখে আমরা যারা শিক্ষক, বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়ের মতো এই কচিকাঁচা শিশু, নিষ্পাপ শিশু, এদের মধ্যে কোনো প্রতারণা, ছলা গলা কৌশল কিছু কিন্তু থাকে না। তারা নিষ্পাপ। এই নিষ্পাপতার মন দিয়ে আমাদেরকে শিক্ষা দিতে হবে যারা আমরা শিক্ষক রয়েছি। সুতরাং আমরা এই বিষয়ে নিজেদেরকে নিজে মূল্যায়ন করব এবং শিশু মনস্তত্ত্ব বুঝে যতটা সম্ভব তাদেরকে আদর্শ রূপ যে পাঠদান সেটা করার চেষ্টা করব। এই ছোট্ট কয়েকটি কথা বলে আমি সকলকে আবার এই সময়ে বৈকালিক শুভেচ্ছা জ্ঞাপন করে শেষ করছি আমার কথা। ধন্যবাদ। অশেষ ধন্যবাদ এত সম্যকভাবে জ্ঞানগর্ভ আলোচনা করার জন্য। আবারও শিশু মনস্তত্ত্বের একটা কথা, সোশ্যালাইজেশন ইজ নট ইননেট, এটা সহজাত নয়। সামাজিকীকরণ এটা সহজাত নয়, ইট ইজ লার্নড, এটা অর্জিত।
আর যা অর্জিত তা শেখাতে হয়, আর যা শেখাতে হয় তা গৃহ থেকে শুরু হয়। গৃহ থেকে সারাউন্ডিংস, বিদ্যালয় এবং বৃহত্তর ক্ষেত্র। ধন্যবাদ চমৎকার আলোচনা করার জন্য। এবারে এলকেজি যারা ছাত্র ছাত্রী রয়েছে, তোমাদের টিফিনের ব্যবস্থা করা আছে, আর প্রত্যেকের জন্যই করা আছে, কিন্তু এলকেজি ছাত্র ছাত্রী যারা, তোমরা চলে যাবে এলকেজি এবং ইউকেজি, তোমরা টিফিন সংগ্রহের জন্য এই বিদ্যালয়ে চলে যাও। এলকেজি এবং ইউকেজি সহযোগিতা করবে ইন্ডিয়া মামুল হক, হাওয়া হাসানুল হাবিব, আকলিমা খাতুন মহাশয়। এবারে দ্বিতীয় শ্রেণীর কবিতার জন্য আমি ডেকে নিচ্ছি মাহিদা আলম। প্রস্তুত থাকবে মেহেদি হাসান, রাবিউল্লাহ শেখ, মারুফ হাসান, মুর্শিদা খাতুন, তাহারিমা খাতুন, শিরিফা খাতুন। তোমরা চলে এসো, তোমরা সবাই চলে এসো। মাহিদা আলম স্টেজে চলে এসো। ক্লাস 2 এর ছাত্রছাত্রী তোমরা চলে এসো। যাদের নাম বললাম সবাই চলে এসো। মেহেদি হাসান, রাবিউল্লাহ শেখ, মারুফ হাসান, মুর্শিদা খাতুন, তাহারিমা খাতুন, শিরিফা খাতুন। আসসালামু আলাইকুম। ওদের বলে সহজ কথায় আম বলি, কঠিন কথায় আমরা, তামা তেমন বদলে গিয়েছে ভাষায় আমরা যাকে হলুদ বলি তাকে বলে হরিদ্রা। ঘুমের মতো সহজ কথা বদলে হলো নিদ্রা। বাঘ নামে জানি যাকে সেই তো আবার ব্যাঘ্র। তাড়াতাড়ি বলবো না, আর বলবে শীঘ্র। আসসালামু আলাইকুম। চমৎকার। মেহেদি হাসান। আসসালামু আলাইকুম। সরার নাম, আমাদের নাম বন্দারি মিয়া। আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, থাকে সেটা সবে মিলে নাই কেউ পর। পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই, একসাথে খেলি আর পাঠশালা যাই। হিংসা ও মারামারি কবু নাই করি, পিতা মাতা গুরুজনের সদা মরা বুড়ি। আমাদের ছোট গ্রাম মায়ের সমান, আলোতে বায়ুতে বাঁচাইছে প্রাণ। মাঠ ভরা ধান আর জল ভরা দিদি, চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি। আম গাছ, জাম গাছ, বাদ ঝাড় যেন মিলেমিশে আছে ওরা আত্মীয় হেন। সকালে সোনার রবি পূব দিকে ওঠে, পাখি ডাকে বায়ু বয় নানা ফুল ফুটে। আসসালামু আলাইকুম। সুন্দর হয়েছে। আসসালামু আলাইকুম। তোমার নাম বদল বদল, সহজ কথা আম বলি, কঠিন কথা আম্র। তামা তেমন বদলে গিয়ে সাধু ভাষায় তাম্র। আমরা যাকে হলুদ বলি তাকে বলি হরিদ্রা। ঘুমের মতো সহজ কথা বদলে হলো নিদ্রা। বাঘ নামে জানি যাকে সে তো আবার ব্যাঘ্র। তাড়াতাড়ি বলবো না, বলবে বাসির। আসসালামু আলাইকুম। সুন্দর হয়েছে। মারুফ হাসান। আসসালামু আলাইকুম। ছড়ার নাম কৃষ্ণদাস। উষ্ণ দিনে কৃষ্ণদাস গেলেন মুরুব দেশে। কৃষ্ণদের ডাক কণ্ঠ শুকায়, প্রাণ বুঝি যায় শেষে। চারিদিকে শুধুই বাণী, বইছে উষ্ণ হাওয়া। ওঠের পিঠে সওয়ার হয়ে খোঁজেন কোথায় ছায়া। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বর্ষার দিন, কবি অনন্য দাশঙ্কর রায়। শন শন হাওয়া বয়, এই আসে বৃষ্টি। দরজা জানালা খোলা, ভেসে যায় সৃষ্টি। তারপর রোদ ওঠে, আহা সে কি মিষ্টি। আবার ঘনাই মেঘ, ঝোড় আসে বৃষ্টি। ঝাপসা দেখায় সব যত দূর দৃষ্টি। খিচুড়ির দিন এটা, চলো করি ফিস্টি। কি খেতে চাও বলো, করি বসে লিস্টি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কাকতারুয়া, কবি মৃত্যুঞ্জয় কুণ্ডু। কাকতারুয়া দাঁড়িয়ে থাকে তপ্তবাড়ি চত্বরে। কাকপক্ষী আসলি কাছে, ধাক্কা ধাক্কায় ঘর তোরে। পক্ষীপুরের রক্ষী ছিল, চুলবুলে এক বুলবুলি। সাহস করে দেখতে এলো মিথ্যে ভয়ের ভুলগুলি। কাকতারুয়া মাথায় বসে বললে মাথায় ফরতরে। হাড়ির ভিতর তৈরি করা বিরাট দুটো গর্তরে। হাত পাগুলো তৈরি বাসে, ভিতরেতে ফুলকালি। তখন থেকে কাকতারুয়ার পড়লো মুখে চুলকালি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অসাধারণ। একটা তালিকা হবে। চমৎকার। এত অল্প বয়সে এত সুন্দরভাবে বলা, সত্যি অসাধারণ। শিক্ষক তো বর্তমানে যিনি শিক্ষা দেন মূলত তাকেই আমরা শিক্ষক বলি। আমার একজন অত্যন্ত বরেণ্য শিক্ষক ছিলেন মাদ্রাসার, সৌরভ হোসেন মহাশয়।
উনি ক্লাসে বলতেন যে শিক্ষক হওয়ার পাশাপাশি সবচাইতে যেটা বড় জিনিস হওয়া দরকার সেটা হচ্ছে একজন মানুষ। মানুষের ওপর আর কিছু হতে পারে না। মনুষ্যত্ব সম্পন্ন বিবেকী মানুষ, তার উপরে কোনো সত্তা নেই। আর এই সত্তা তার মধ্যেই থাকে যিনারা শুধুমাত্র এই একটা জায়গায় সীমাবদ্ধ থাকেন না, সমাজের প্রতিটি ইতিবাচক দিকে নিজেকে আত্মনিয়োজিত করেন এবং সমাজকে সর্বাঙ্গীন সুন্দর করার জন্য অক্লান্ত পরিশ্রম করে নিজেকে নিরন্তর নিবেদিত রাখেন। এরকমই একজন ব্যক্তিত্ব, বহু চর্চিত ব্যক্তিত্ব। কাবিলপুরে সঞ্চালকের নাম যদি বলতে যাই, তার নামই উঠে আসে। তিনি আর কেউ নন, মাননীয় মুর্শিদ সারওয়ার জাহান মহাশয়। ওনাকে আজকের এই প্রোগ্রাম এবং কয়েকটি আমাদের রিমিডিয়াল টিচিং বলা যায় শিক্ষকদের জন্য, তাদের কোথায় গ্যাপস বা কি করণীয় সে বিষয়ে বলার জন্য আমি অনুরোধ করছি। ওনাকে মাইক্রোফোনের কাছে আহ্বান জানাচ্ছি। এই রোহন, এইভাবে ফোনটা ধরো, এইভাবে। থামো। এনে একটা চার দাও তো, এটা চার দাও, চার দাও, চারটা দাও না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওইদিকে আছে, চার আছে অনেক, কত বাচ্চাগুলো দেয়। শ্রদ্ধেয় সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, আজকের এই অনুষ্ঠানে উপস্থিত অভিভাবক অভিভাবিকাবৃন্দ, চাইল্ড কেয়ার একাডেমি যোগ্যতম প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীবৃন্দ, সর্বোপরি যাদের নিয়ে আজকের অনুষ্ঠান, যাদের জন্য আজকের অনুষ্ঠান, সেই সমস্ত কচি কাঁচা ছাত্রছাত্রী সকলকে একরাশ প্রীতি শুভেচ্ছা জানিয়ে দু চারটে কথা বলবো। আমার অত্যন্ত প্রিয়, অত্যন্ত স্নেহের দুই সঞ্চালক আজকে এই সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করছে, হোসনে মোবারক রিঙ্কু, সম্পর্কে আমার ভাগ্নে, তাছাড়াও আমার স্নেহস্পর, আর ইজাজ আহমেদ, সে অত্যন্ত প্রিয় আমার যে কয়েকজন ছাত্র রয়েছে তাদের মধ্যে একজন। তা আমার সম্পর্কে তারা যখনই কিছু বলতে যাচ্ছে তা আমার মনে হচ্ছে যে একটু বেশি বোধহয় বলা হয়ে যাচ্ছে। এতখানি গুণের ব্যাপার কিছু হয়তো নেই, তবে হ্যাঁ, সঞ্চালনা কাজটা দীর্ঘদিন যেহেতু করেছি, তাই সঞ্চালক হিসাবে আমার সম্বোধন যদি হয়ে থাকে সেটা ঠিকই আছে। এখন সঞ্চালনা করতে গিয়ে কিছু অভিজ্ঞতা তৈরি হয়, সেই দিক থেকেই আজকের এই শিশুদের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানটাই ওই সঞ্চালনার ভঙ্গিতেই আমি দুই একটা ছোট ছোট ঘটনা বলবো এবং তাই দিয়ে আমি আপনারা যারা উপস্থিত আছেন তাদেরকে কিছু বার্তা দেওয়ার চেষ্টা করব। প্রথমেই আমি একটা ঘটনা তুলে ধরতে চাইছি। ঘটনাটি হচ্ছে এইরকম, এটা সকলের জন্যই ঘটনাটি। সেটা হচ্ছে একজন নৃতত্ত্ববিদ, একজন নৃবিজ্ঞানী, তিনি আফ্রিকায় গিয়েছেন। আফ্রিকা মহাদেশের নাম আমরা সবাই জানি। বিশ্বের যে সমস্ত মহাদেশগুলো রয়েছে, 7টি মহাদেশ, তার মধ্যে আফ্রিকাকে বলা হয় অন্ধকারাচ্ছন্ন মহাদেশ, একটা পিছিয়ে পড়া মহাদেশ। তো সেই মহাদেশে একটা আদিবাসী গ্রামে গিয়েছে, আদিবাসী সম্প্রদায়ের কাছে গিয়েছেন। গিয়ে তিনি একটা মজার খেলা খেলতে চাইলেন। সেখানে গিয়ে কিছু বাচ্চা ছেলেকে তিনি এক জায়গায় ডেকে নিলেন। আদিবাসীদের বাচ্চা মানে গায়ে জামা কাপড় নেই, হাড় কঙ্কাল বেরানো, চেহারায় কোনো রকমের সজীবতা নেই, এই রকম বাচ্চাগুলোকে ডেকে নিয়ে তাদেরকে বললেন যে তোমাদের সঙ্গে আমি একটা খেলা খেলতে চাইছি। কি খেলা না, একটা ঝুড়িতে
কিছু পাকা আম আমি ওই দূরের গাছতলার কাছে রাখবো। তোমরা এখানে দাঁড়াও, মোটামুটি 50 মিটার দূর। এইখান থেকে আমি যখন হুইসেল দেব তখন তোমরা ছুটতে আরম্ভ করবে। সর্বপ্রথম ছুটে গিয়ে যে ঝুড়িটা স্পর্শ করতে পারবে আমগুলো তার। এই বলে তিনি ওই আদিবাসী বাচ্চাগুলোকে দান করিয়ে দিলেন। দান করিয়ে নিয়ম মতো রেডি এই সমস্ত কথা বলে উনি হুইসেল দিলেন পিছন দিকে মুখ করে। কিন্তু ফিরে উনি ভীষণ অবাক হলেন। হুইসেলটা পিছন দিকে মুখ করে দিয়েছেন, দিয়ে সামনে দিকে ফিরে দেখছেন যে একটা শিশুও দৌড় মারেনি, ছুট দেয়নি ফার্স্ট হওয়ার জন্য, ওই ঝুড়িটাকে স্পর্শ করার জন্য কেউই দৌড়াতে শুরু করেনি। কি করেছে? যে কজন শিশু ছিল তারা পরস্পরের হাত ধরে সুন্দরভাবে ওই ঝুড়িটার উদ্দেশ্যে হাঁটতে শুরু করেছে এবং হেঁটে গিয়ে ঝুড়িটাকে সবাই মিলে একসঙ্গে স্পর্শ করে আমগুলো সবাই নিজেদের মধ্যে সমানভাবে ভাগ করে নিয়ে খেতে শুরু করেছে। এই ভদ্রলোক যিনি ভেবেছিলেন এই না খেতে পাওয়া শিশুগুলো, এই বুভুক্ষু শিশুগুলো এই আমগুলোকে পাওয়ার জন্য প্রাণপণ ছুটে যাবে, তিনি অবাক হয়ে তাদেরকে আরো একবার ডাকলেন এবং বললেন, তোমরা হুইসেল শোনার পর নিজেদের সাধ্য মতো ছুটে গিয়ে ঝুড়িটা স্পর্শ করার চেষ্টা করলে না কেন? এর কারণ কি? শিশুরা উত্তর দিল, আফ্রিকার ওই অঞ্চলের ভাষায় একটি শব্দ উচ্চারণ করল। শব্দটি ছিল উপন্দু। শব্দটি হলো উপন্দু। ওই ভদ্রলোক তো উপন্দুর মানে জানে না। তোমরা জিজ্ঞেস করলে এটার মানে কি? এটার মানে হচ্ছে আমি আছি। এটা এই কারণে গুরুত্বপূর্ণ যে আমরা আছি। আমি আছি এটা এই কারণে গুরুত্বপূর্ণ যে আমরা আছি। আমরা সবাই যদি না থাকি তাহলে আমির কোনো দাম নেই। এই যে একটা সুন্দর শিক্ষা শুধু শিশুদের জন্য নয়, সমগ্র সমাজের জন্য। আমরা আজকের দুনিয়ায় কি করে আমার ভালো হবে, কি করে আমার উন্নতি হবে, কি করে আমার গাড়ি হবে, বাড়ি হবে, টাকা পয়সা হবে, তার জন্য যত রকমের খারাপ আচরণ করতে হয় করব, কিন্তু আমার সবকিছু চাই। এই যে নোংরা মানসিকতায় আমরা তথাকথিত যারা সভ্য বলে পরিচিত তাদেরকে একটা জোর ধাক্কা দিয়ে আফ্রিকার সেই অসভ্য অঞ্চলে যারাকে তথাকথিত ভাবে অসভ্য বলা হয় তারা শিখিয়ে দিল যে একাই বাঁচার নাম মানুষের বাঁচা নয়, সবাইকে নিয়ে বাঁচার নামই হচ্ছে মানুষ হিসেবে বাঁচা। আশা করি গল্পটা বুঝতে পেরেছেন এবং আপনারা আপনাদের আগামী জীবনে এই বিষয়টাকে একটু হলেও ফলো করার চেষ্টা করবেন। একদম স্বার্থপর দুনিয়া হয়ে গেছে। এই স্বার্থপর দুনিয়ায় আমরা শিশুদের শিক্ষার কথা বলছি নানান ভাবে, কিন্তু যে শিশুর সামনে আমি আচরণ করছি, যে কথা বলছি, আমার চলাফেরা এই শিশু যা দেখছে সেটা যদি অনুকরণযোগ্য না হয় তাহলে শিশুকে আপনি যতই লেখাপড়া শিখান তাকে আপনি মানুষ করতে পারবেন না। এই ধরনের অনুষ্ঠানগুলোতে আমি লক্ষ্য করি যে মায়েরাই সাধারণত বেশি আসে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাবারা হয়তো বাইরে কোথাও কাজে থাকেন, ইনকামের কারণে পরিবারকে সচ্ছলতা দেওয়ার জন্য, তাই মায়েরাই বাড়িতে থাকেন, মায়েরাই আসেন। আর শিশুদের কাছে তো মায়েরাই সবচেয়ে প্রিয়। মা হচ্ছে শিশুর প্রথম বিদ্যালয় এবং শেষ পর্যন্ত শিশুর কাছে মাই হচ্ছে শ্রেষ্ঠতম বিশ্ববিদ্যালয়। মায়ের কাছে তার শিক্ষা শুরু, শেষ পর্যন্ত সেই শিক্ষা তাকে একটা নৈতিকতা বহন করে নিয়ে বেড়াতে সহযোগিতা করে। সেই মায়েদেরও আজকের দিনে কিন্তু নৈতিক অধঃপতন ঘটেছে। আপনারা কথা বলেন
বলিয়েন না, আমি একটা মায়েদের জন্য একটা কথা বলি, সেই মায়েরা একটু শুনবেন যে মায়েরা কিভাবে নৈতিক অধঃপতন ঘটলো। একজন মা, তার দুটো ছোট ছোট বাচ্চা, একটা ক্লাস 1 বা 2 এ পড়ে, একটা এখনো স্কুল যায়নি। বাড়িতেই মা তাকে 2-1 কলম করে শেখাচ্ছে অল্প স্বল্প। তো দুটো বাচ্চাই পাশাপাশি আছে, বড় বাচ্চাটাকে মা পড়াচ্ছেন, আর ছোট বাচ্চাটা ওখানে একটু কালি কলম নিয়ে একটা সাদা খাতায় আঁকি বুকি টানছে। এইরকম পরিস্থিতিতে হঠাৎই সন্ধ্যার সময়, সন্ধ্যা কাছে এসেছে, মায়ের মনে হয়েছে যে শ্বশুর মশাইয়ের খাওয়ার সময় হয়েছে, তাই তিনি ছেলেকে ওখানে রেখে বললেন যে তোমরা বসো, তোমার দাদুকে একটু খাবার দিয়ে আসি। তাই এরকম একটা সুন্দর বাড়ি, দোতলা বাড়ি, 5-6খানা ঘর রয়েছে, স্বামী স্ত্রী দুটো ছেলে। এত বড় বাড়িতে শ্বশুরের স্থান হয়নি। শ্বশুরকে বাড়ির পাশে একটা চালা নামিয়ে সেখানে এখন ছোট চৌকি দিয়ে রেখেছে। ছেলে প্রথমে একটু আপত্তি করেছিল, যতই হোক বাপ। তো স্ত্রী স্বামীকে বুঝিয়েছিল যে আরে তুমি ওসব কি ভাবছো, আমি কি আমার শ্বশুরকে কম সম্মান করি? বয়স হয়েছে, বাড়িতে ছেলে পেলে একটু চেঁচামেচি করে, কথাবার্তা বলে, তার চাইতে নিরিবিলিতে একটা ঘরে উনাকে রাখি, উনি নামাজ কামাজ করে সময়টা কাটাবেন, সমস্যা হবে না। হারামি বুদ্ধির অভাব হয় না, ঠিক মতো বের করে দিয়েছে বাড়ির বাইরে। শ্বশুরকে খাবারটা যখন দিতে গেছেন, এই সুযোগে ওই বাচ্চা, যেটা ছোট ছেলে, সে একটা ছবি এঁকেছে, তার কাঁপা কাঁপা হাতে একটা ছবি এঁকেছে। মা খাবার শ্বশুরকে দিয়ে এসে দেখছে বাচ্চাটা একটা ছবি এঁকেছে। তো বলছে এটা কি এঁকেছো? তো বলছে মা একটা বাড়ি এঁকেছি। কেন? না, যেমন আমার বাবার এই সুন্দর বাড়ি আছে, তো আম্মু বড় হয়ে আমারও তো বিয়ে শাদী হবে, ঘর সংসার হবে, তো আমাদের এরকম একটা বাড়ি হবে। বাড়ির পাশে যে বাড়িটা এঁকেছে তার পাশেই একদম গা সাঁটিয়ে একটা ছোট্ট চতুর্ভুজ এঁকেছে। তো মা বলছে তা তো বুঝলাম বাড়িটা এঁকেছো, তো চতুর্ভুজটা কি দরকার, এখানে এটা কি করতে এঁকেছো? তখন মাকে বলল, মা তুমি আর বাবা মিলে যেমন দাদুকে একটা ছোট্ট বাইরে ঘর করে দিয়েছো, আমার বউ নিশ্চয় তোমরাকে বাড়ির ভিতর রাখবে না, সেও নিশ্চয় চাইবে তোমরা বাড়ির বাইরে থাকো, তাই তোমাদের জন্য ওই ঘরটা করেছি। মার অন্তর কেঁপে উঠলো। মা বুঝলো যে আমি আমার শ্বশুর শাশুড়ির সঙ্গে যে আচরণ করছি, আগামীতে সেই আচরণই আমার কাছে ফেরত আসবে। আপনারা যারা মায়েরা এখানে আছেন, সন্তানকে মানুষ করার জন্য কত কি করেন। শ্বশুর শাশুড়িকে বাইরের ঘরটা কে কে না দিয়ে এখনো ভেতরে রেখেছেন। কতজন এখনো শ্বশুর শাশুড়ির দেখাশোনা করেন। গল্পটা এই কারণে বললাম যে বাড়িতে যে আচরণ ওই বাচ্চা শিশু দেখবে, সে সেটাই শিখবে। মাকে সে দেখেছিল যে তার দাদুকে বাড়ির বাইরে রাখা হয়েছে, তাই তার মনে হয়েছে যে বয়স্ক লোককে বাড়ির ভেতরে জায়গা থাকলে বোধহয় রাখতে হয় না, তাদের বাড়ির বাইরে রাখতে হয়। সাবধান হয়ে যেতে হবে আমাদের। আমরা বাড়িতে যে কথা বলবো, আপনারা মায়েরা স্বামীর সঙ্গে যেভাবে কথা বলবেন, শ্বশুর শাশুড়ির সঙ্গে যেভাবে কথা বলবেন, বাচ্চাদের সঙ্গে যে কথা বলবেন, পাড়া প্রতিবেশীর সঙ্গে যেভাবে কথা বলবেন, আপনি সাবধান হয়ে যান। আপনার কথা আপনার এই ছোট শিশু অনুসরণ করছে, অনুকরণ করছে। আপনি শিশুকে শিক্ষা তো দিচ্ছেন, কিন্তু আপনি তাকে একটা আপনার অজান্তেই একটা অমানুষ তৈরি করে দিচ্ছেন। এই গেল মায়েদের জন্য। বাবাদের জন্য বলি, পিতা বাবা হচ্ছে একটা শিশুর কাছে, সে মেয়েই হোক আর ছেলেই হোক, শিশুর কাছে তার পিতাই হচ্ছে তার হিরো। বাবা যা করে শিশুর সেটাই ভালো লাগে। শিশু একটু বড় হলে বাইরে গিয়ে তার কোনো বন্ধু তার বাবাকে নিয়ে কোনো কথা বললে সে কখনো সহ্য করবে না, ভীষণভাবে রিঅ্যাক্ট করবে। তো বাবা হচ্ছে শিশুর হিরো। আর সেই বাবা একজন পাকিস্তানি লেখক, তিনি তার একটা লেখায় লিখেছিলেন যে পিতার পক্ষ থেকে
সন্তানকে দেওয়া উপহার, সবচেয়ে দামি উপহার কি হতে পারে? তিনি প্রশ্ন রেখেছিলেন যে একজন পিতার কাছ থেকে একজন সন্তানকে যে উপহারগুলো দেবে সেটা সবচেয়ে দামি উপহার কি হতে পারে? তিনি নিজেই তার উত্তরে বলেছিলেন সেটা হতে পারে সৎ চরিত্র। সেটা হতে পারে সৎ চরিত্র। আমরা যারা তথাকথিত শিক্ষিত মানুষ, আমরা যারা তথাকথিত সভ্য মানুষ, যারা সমাজের নানান আনাচে কানাচে আমাদের বক্তব্য বিক্রি করে বেড়াচ্ছি, তারা সহ এই সমাজের সমস্ত মানুষের দিকে তাকান। আমরা সন্তানের জন্য গাড়ি, বাড়ি, ধন, দৌলত, জমি জমা কত কি রেখে দেওয়ার জন্য চেষ্টা করছি, কিন্তু কজন আমরা পিতামাতা আছি, কজন বাবা আছে সমাজে যে সন্তানকে তার সৎ চরিত্রের শিক্ষাটা দেয়? সৎ চরিত্র নানানভাবে শিক্ষা অর্জন করা যেতে পারে। মিথ্যা কথা না বলা একটা সৎ চরিত্রের মধ্যে পড়ে। কোন রকম ধোঁকাবাজি না করা সৎ চরিত্রের মধ্যে পড়ে। মানুষের সঙ্গে ভদ্রভাবে কথা বলতে শেখা সৎ চরিত্রের মধ্যে পড়ে। প্রতিবেশীর সঙ্গে উত্তম ব্যবহার করা সৎ চরিত্রের মধ্যে পড়ে। এইভাবে যত ভালো গুণ আছে সবটাই সৎ চরিত্রের মধ্যে পড়ে। তবে এই সৎ চরিত্র শুধু সৎ মানুষের কাছ থেকে যে অর্জন করতে হবে তার কোনো মানে নেই। একজন সৎ মানুষকে সামনে পেলাম না তাই সৎ চরিত্র অর্জন করতে পারলাম না, ব্যাপারটা এরকম নয়। বরং সক্রেটিসকে একবার প্রশ্ন করা হয়েছিল। সক্রেটিসের নাম সবাই শুনেছেন নিশ্চয়ই, বিখ্যাত দার্শনিক। সেই সক্রেটিসকে একবার জিজ্ঞেস করা হয়েছিল, আপনি এত সুন্দর আদব কায়দা কার কাছে শিখলেন? তো সক্রেটিস তার উত্তরে বলেছিল, বেয়াদবের কাছ থেকে। আপনি এত সুন্দর আদব কায়দা কার কাছে শিখলেন? তো উত্তরে সক্রেটিস বলেছিল, বেয়াদবের কাছ থেকে। তো প্রশ্ন করতে বলেছিল কি রকম? না, তো ব্যাপারটা এরকম যে একজন বেয়াদব যে আচরণ করে আমি সেগুলো করি না, তাই আমার আচরণ ভালো হয়ে যায়। তাহলে একজন পিতাকে বুঝতে হবে যে সন্তানের জন্য আর যাই রাখবো অন্তত তাকে সৎ চরিত্র করে গড়ে তুলবো। শিক্ষকদের নিয়ে একটা ছোট কথা বলে নিই। আমরা যারা শিক্ষক, আমাদের অর্থনৈতিক যে ক্রীড়া মানে কর্ম বিভাজন আছে, ইকোনমিক্যাল অ্যাক্টিভিটি, এটাকে ভাগ করা হয় কয়েকটা ভাগে, 5টা ভাগে ভাগ করা হয়। শিক্ষকের যে কাজ, এই কাজটাকে বলা হয় তৃতীয় স্তরের অর্থনৈতিক কাজ, টারশিয়ারি ইকোনমিক্যাল অ্যাক্টিভিটিজ। আরো একটু বললে বলা হয় এটাকে যে পরিষেবামূলক কাজ, অর্থনৈতিক ক্রিয়াকলাপ। পরিষেবা কি? আপনি কাবিলপুরে বাসে চেপেছেন, আপনি বহরমপুর যাবেন, আপনাকে ওই বাস আপনাকে হাঁটতে হলো না, ঘাম ঝরাতে হলো না, কোনো কিছুই করতে হলো না, আপনি শুধু চেপে বসেছেন। নির্দিষ্ট সময় পর বাসটি আপনাকে বহরমপুরে পৌঁছে দিয়েছে। সে কি করলো? আপনাকে পরিষেবা দিল। তার বিনিময়ে সে আপনার কাছে কিছু হয়তো পরিষেবার পরিবর্তে ফিস নিয়েছে, পয়সা নিয়েছে, কিছু পারিশ্রমিক নিয়েছে। একজন শিক্ষক তার পেশায় মূলত তিনি পরিষেবাই দেন, মূলত তিনি পরিষেবা দেন, পরিষেবাটাই তার মুখ্য। এই সমস্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ছোট ছোট যেগুলো গড়ে উঠেছে, এখানে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা কাজ করছেন তাদের যথেষ্ট যোগ্যতা রয়েছে, তারা কেউ কেউ সর্বোচ্চ ডিগ্রি অর্জন করে রেখেছে, কিন্তু মাত্র 4,000, 5,000, 6,000, 10,000 টাকার বিনিময়ে তাদেরকে এখানে এই শিশুদের লেখাপড়া শেখানোর কাজে নিযুক্ত থাকতে হচ্ছে। তার যে মেধা, তার যে ডিগ্রি, তার যে যোগ্যতা, তার নিরিখে এই বেতন অবশ্যই নগণ্য। তাহলে সে করছে কি? সে বেতনকে বড় করে দেখেনি, সে বরং সেবাটাকেই বড় করে দেখেছে। এখন এইরকম একটা সেবামূলক কাজের একজন শিক্ষক, সেও আজকে সমাজের কাছে শত্রু হয়ে গেছে। শিক্ষক মানে এখন মানুষ ভাবে, ও প্রচুর বেতন পায়, সব ফাঁকিবাজ, পড়ায় না, স্কুলে গিয়ে কি করে না করে, আর মাসের শেষে পকেট ভরা টাকা। শিক্ষক সম্পর্কে এই হচ্ছে মানুষের ধারণা। কোথায়? না আমাদের ভারতবর্ষের মতো দেশে, উন্নয়নশীল দেশে। এই প্রসঙ্গে একটা ছোট গল্প বলি। ইতালির রাজধানী হচ্ছে রোম।
তো রোমে একদিন এক শিক্ষক পড়ে গেছিল মোবাইল। তার কোনো একটা বিষয়ের ফিজ ভর্তি করতে পারেননি, ফিজ দিতে পারেননি। ওকে তো সেই দেশের নিয়ম অনুযায়ী তার বিরুদ্ধে মামলা হয়ে গেছে। তো সেই মামলার জন্য তিনি আদালতে গিয়েছেন। আদালতে গিয়ে তাকে বিচারক জিজ্ঞেস করলেন, আপনার বিরুদ্ধে অভিযোগ কি? ওয়ান নিয়ে যাও, ওয়ান আপনাকে কেন ওয়ান নিয়ে আদালতে যাও। আসতে হলো? ওয়ান, ওয়ান আপনি নিয়ে কি যাও। করেন? ওয়ানে তখন গুলো নিয়ে তিনি যাও। ব্যাখ্যা করে ওয়ানকে নিয়ে বললেন যেতে। যে আমি ওয়ানের ক্লাস টিচার। একজন অধ্যাপক, আমার ব্যস্ততার কারণে আমি ফিজটা ঠিক সময় মতো দিতে পারিনি, পরে আমি লেট ফি দিয়ে হলেও দিয়ে দিতাম। এই বিচারক যেমনই শুনেছেন যে তিনি একজন শিক্ষক, তিনি অধ্যাপক, সঙ্গে সঙ্গে তিনি উঠে দাঁড়িয়েছেন। বিচারালয়ের ভেতরে ওই মুহূর্তে যতজন মানুষ ছিল সবাই উঠে দাঁড়িয়েছে এবং সঙ্গে সঙ্গে বিচারক নিজে শিক্ষককে বলেছেন, আপনার কাছে আমি সহ আমাদের এই সমাজের সকল মানুষ ক্ষমা প্রার্থী। যা, অনেকগুলো। একজন শিক্ষককে আদালতে আসতে হলো। তারা মনে করেছিল যে শিক্ষক হলেন সেই মর্যাদার মানুষ যার অপরাধ যাই হোক না কেন, তার ভুল ত্রুটি কিছু থাকতেই পারে, তা যদি থাকেও তাকে আদালত পর্যন্ত টেনে নিয়ে যাওয়া উচিত নয়। এই ভাবনা ইতালি পোষণ করতে পেরেছিল, রোম পোষণ করতে পেরেছিল। তার জন্যই তারা আজকের দিনে পৃথিবীর মধ্যে উন্নত দেশ হিসাবে, উন্নত সংস্কৃতির দেশ হিসাবে, উন্নত অর্থনৈতিক দেশ হিসাবে নিজেদের তুলে ধরতে পেরেছে। আর আমরা সেটা দেখাতে পারি না বলে আমরা আজও অশিক্ষিতের দেশ হিসাবে, মূর্খের দেশ হিসাবে নিজেদের লজ্জাজনক পরিচয় বহন করে চলেছি। বিশেষভাবে এই কয়েকটি কথা আপনাদের বললাম, সময় সীমিত। আমাকে সঞ্চালক যদিও বলেনি যে আপনি বক্তব্য থামিয়ে দেন, তবু আরো অনেক বক্তা আছেন, অনুষ্ঠানের টুকিটাকি কিছু এখনো বাকি রয়েছে। সব দিকটা মাথায় রেখে আমি বক্তব্য শেষ করব, কিন্তু তার আগে একটা ছোট্ট কথা যোগ করে দিয়ে যেতে চাইছি। মায়েদের সম্পর্কে কথা বলে নিয়েছি, বাবাদেরও বলে নিয়েছি, টিচারদেরও বললাম, শিশুদেরও বললাম। এবার সবার জন্য ইউনিভার্সাল একটা কথা। আজকে বারটা কি? শুক্রবার। শুক্রবারকে আরবিতে বলা হয় জুমুয়া। জুমা বলি আমরা না, কথাটা আসলে জুমুয়া। এই জুমুয়া কথার অর্থ হচ্ছে একত্রিতকরণ, সমবেতকরণ। তো আল কোরআনে এই জুমুয়া নামে একটা সূরা রয়েছে, ৬২ নম্বর সূরা। আল কোরআনের ৬২ নম্বর সূরাটি হচ্ছে সূরা জুমুয়া। তো সেই সূরার একদম প্রথম যে আয়াতটি, সেই আয়াতটি হচ্ছে ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকিম। কি এই কথাটার মানে? কথাটির মানে হচ্ছে আসমান এবং জমিন সমূহে যা কিছু আছে, আসমান এবং জমিন সমূহে যা কিছু আছে, সবাই মহান রবের প্রশংসা করে। কোন মহান রবের? মালিক, মালিকিল মানে যিনি হচ্ছেন অধিপতি, কুদ্দুসিল যিনি হচ্ছেন মহাপবিত্র, আজিজিল যিনি হচ্ছেন পরাক্রমশালী, হাকিম যিনি হচ্ছেন প্রজ্ঞাময়। আল্লাহর এই চারটি বিশেষণ দিয়ে বলে দিলেন, আল্লাহ নিজেই জানিয়ে দিলেন যে আসমান সমূহ এবং জমিনে যা কিছু রয়েছে সবাই আল্লাহর সব সময়ের জন্য প্রশংসা ও মহিমা ঘোষণা করে চলেছে। কি রয়েছে? আকাশে বাতাস, গাছপালা, কাঠ, ইট, পশু পাখি, কীট পতঙ্গ, মাছ, জলপ্রাণী, যত রকমের মাখলুকাত, এমনকি জড়বস্তু পর্যন্ত ব্যাখ্যা এসেছে। এখনই আল কোরআনের যে ব্যাখ্যা তাতে এসেছে যে এমনকি জড়বস্তু পর্যন্ত আল্লাহর প্রশংসায় রত থাকে। আর একমাত্র আমরাই হচ্ছি আল্লাহ সৃষ্টি সমস্ত মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাখলুকাত, আশরাফুল মাখলুকাত। এই মানুষ জাতি হচ্ছে আমরা আল্লাহর প্রতি নাফরমান।
আমরাই একমাত্র আল্লাহর নাফরমানি করি, তার নির্দেশকে মানি না। সমস্ত মায়েদের প্রতি আমার আবেদন, সন্তানকে চাইল্ড কেয়ার স্কুলে পাঠাবেন, আরো অন্যান্য স্কুলে পাঠাবেন, যেখানে উচ্চ লেখাপড়া আছে, যেখানে জ্ঞানের আলো আছে, আপনি পাঠান। কিন্তু সঙ্গে সঙ্গে আপনার সন্তানকে আপনি ধর্মীয় জ্ঞানটা দিতে ভুলবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করলাম। ধন্যবাদ।